ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে দীর্ঘদিন যাবৎ করোনা প্রভাবের কারণে আমরা অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস নিচ্ছি। সেই অনলাইন ক্লাসে ক্লাস নেওয়ার জন্য তোমাদের সরাসরি সাক্ষাৎ না হলেও আমরা চেষ্টা করছি তোমাদেরকে ক্লাসগুলো চালানোর জন্য। তো তোমরা আজকে অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। তো আমরা শুরু করছি ক্লাসে। স্বাগতম তোমাদেরকে। আমরা এখনই প্রথমে শুরু করছি পরিচিতি পর্ব। পরিচিতি পর্বতে আমি আরাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কাটিরহাট অর্থনীতি বিভাগ, কাটিরহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। তো আমরা আজকে যে ক্লাস নিব সেই ক্লাসটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। কারণ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একসাথে ক্লাসে অংশগ্রহণ করবে। প্রথম ঘন্টা সময় 40 মিনিট। তো আজকে যে বিষয়ে আমরা ক্লাস নিব সেই বিষয়ের উপর আমরা একটি মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি। মনোযোগ আকর্ষণটা এখানে একটা আমরা পেপসি কোলার ছবি আমরা দিয়েছি। তো এখানে আমি বলতে চাই শীতকালে কোকা কোলার চাহিদা কেমন। শীতকালে কোকা কোলার চাহিদা কেমন চিন্তা করে তোমরা। আরেকটা প্রশ্ন হচ্ছে গরমকালে কোকা কোলার চাহিদা কেমন। গরমকালে কোকা কোলার চাহিদা কেমন। তারপর ভিক্ষুকের কোকা কোলার চাহিদা কার্যকর হয় কি। ভিক্ষুকের কোকা কোলার চাহিদা কার্যকর হয় কি। তাইলে ভিক্ষুকের ক্ষেত্রে তারা কোকা কোলার চাহিদা কার্যকর করতে পারে কি। তারপর ধনী ব্যক্তিদের কোকা কোলার চাহিদা কার্যকর হয় কি। এখানে শীতকালে আমরা শীতকালে সাধারণত ঠান্ডা থাকে, তখন কোকা কোলা চাহিদা কম থাকে। তাই শীতের কারণে কোকা কোলার চাহিদা কম, গরমের কারণে কোকা কোলার চাহিদা থাকে বেশি। কারণ তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে কোকা কোলার চাহিদা সেটা ঋতুর উপর নির্ভর করে। ঋতুর সময় ভিক্ষুকের চাহিদা কার্যকর হয় কি। তাহলে এটা ভিক্ষুকের কাছে যেহেতু অর্থ কম থাকে, টাকা কম, তাহলে সেক্ষেত্রে তার কার্যকর করতে তার অর্থের প্রয়োজন আছে। তাহলে অর্থটা চাহিদাটা ক্রয় ক্ষমতার উপরও নির্ভর করে। আর ধনী ব্যক্তির কোকা কোলার চাহিদা কার্যকর হয় যেহেতু তার কাছে অর্থ আছে, সেই অর্থ দিয়ে কোকা কোলা ক্রয় করতে পারে। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের চাহিদা শুধুমাত্র দামের উপর নির্ভর করছে না। আমাদের চাহিদা আমাদের ক্রয় ক্ষমতা, ঋতু, রুচি, অভ্যাস অনেক কিছুর উপর নির্ভর করে। সেই বিষয়ের উপর নির্ভর করে আজকে আমাদের আজকের পাঠের দিকে আমরা যাচ্ছি। আজকের পাঠে আমরা কি আলোচনা করব। আজকের পাঠে আমরা আলোচনা করব চাহিদা কি। চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা শুরু করে যাই আমাদের নির্ধারিত ক্লাসের দিকে। শিক্ষণফল, এখান থেকে আমরা কি শিখতে পারবো। আজকের যে বিষয়টা চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে। এখন এখান থেকে আমরা প্রথমে চাহিদার সংজ্ঞা বলতে পারবে। তোমরা চাহিদার সংজ্ঞা বলতে পারবে। এখানে চাহিদা সত্ত্ব বলতে পারবো। আমরা গত ক্লাসও চাহিদার উপর ক্লাস করেছিলাম, সেখানে চাহিদা সত্ত্বের কথা আছে। চাহিদার প্রভাবকারী উপাদানগুলোর নাম
বলতে পারবে, চাহিদা কি চাহিদার প্রভাবকারী উপাদানগুলোর নাম বলতে পারবে। তাহলে আমরা এখন চাহিদার সংজ্ঞা, এখানে চাহিদার একটা সংজ্ঞা আছে যে একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের যে অংশটুকু ক্রয় করতে প্রস্তুত তাকে চাহিদা বলে। তাহলে এই কথাটা আমরা বলছি যে একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের যে অংশটুকু ক্রয় করতে প্রস্তুত, এই ক্রয় করতে প্রস্তুত এই শব্দটা তিনটা সত্যের উপর নির্ভর করে। তিনটা সত্যের উপর, সেই সত্যগুলো কি? যে এক, দ্রব্য ক্রয়ের ইচ্ছা; দুই, দ্রব্য ক্রয়ের ক্ষমতা; তিন, অর্থ ব্যয়ের ইচ্ছা। তাহলে আমাদের এই দ্রব্য ক্রয়ের ইচ্ছা থাকতে হবে, চাহিদা যদি আমাদের ফুলফিল করতে হয় দ্রব্যটা আমার কেনার ইচ্ছা থাকতে হবে। দুই, দ্রব্য ক্রয়ের ক্ষমতা থাকতে হবে, দ্রব্য ক্রয়ের ক্ষমতা থাকতে হবে। তিন, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। আর কৃপণ ব্যক্তিদের অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে না, তাদের অর্থ থাকলেও তারা অর্থ ক্রয় টাকা খরচ করতে চায় না, সেক্ষেত্রে চাহিদা কার্যকর হবে না। তাহলে আমাদের চাহিদা কার্যকর করার জন্য তিনটি সত্য লাগবে, যে দ্রব্য ক্রয়ের ইচ্ছা, দ্রব্য ক্রয় করার ক্ষমতা, অর্থ ব্যয়ের ইচ্ছা। এখন আমরা চাহিদার যে নির্ধারক সমূহ, যে কি প্রথমে আছে দ্রব্যের নিজস্ব দাম। দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা নির্ভর করে। নিজস্ব দাম বলতে আমরা কি বুঝি? যেমন আম কিনতে হবে আমের দাম দিয়ে, আমের দাম কলার দামের উপর, আম ক্রয় কলার দামের উপর নির্ভরশীল নয়। তাইলে দ্রব্যের যে দ্রব্য কিনবো ওই দ্রব্যের দামের উপর আমার চাহিদাটা নির্ভর করবে। কোন দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। এখন আমরা সেটাকে উপরের দিকে চাহিদা, নিচের দিকে উপরের দিকে দাম, নিচের দিকে চাহিদাকে আমরা দেখেছি ভূমি অক্ষে চাহিদা, লম্ব অক্ষে দামকে দেখানো হয়েছে। আমাদের দাম 3 টাকা দামে আমার চাহিদা 70 একক, 3 টাকা দামে চাহিদা 70 একক, এটা এই বিন্দুতে দেখানো হচ্ছে। দাম 3 টাকা থেকে কমে 2 টাকা হলো, তাহলে চাহিদা আমার বাড়বে, বাড়ে কত হলো? 70 থেকে বেড়ে 80 হলো, 70 থেকে বেড়ে 80 হলো। দাম আরো কমলো, 2 টাকা থেকে কমে আরো 2 টাকা থেকে কমে 1 টাকা হলো, চাহিদা বাড়লো, 70 থেকে বেড়ে 80 থেকে বেড়ে 90 হলো। তাহলে আমাদের এখানে চাহিদার পরিমাণটা দ্রব্যের দামের উপরে আমার নির্ভর করছে, চাহিদার পরিমাণটা দ্রব্যের দামের উপরে নির্ভর করছে। দাম বাড়লে চাহিদা কমে যাবে, দাম কমলে চাহিদা বাড়বে, সেটা আমরা চাহিদা রেখার মাধ্যমে দেখালাম। এখন দুই, চাহিদাটা আমার ভোক্তার, সাধারণত ভোক্তার আয় তার চাহিদাকে বিশেষভাবে প্রভাবিত করে। ভোক্তার আয় বাড়লে চাহিদা বৃদ্ধি পায়, আয় কমলে চাহিদা হ্রাস পায়। অর্থাৎ দাম যদি স্থির থাকে সেক্ষেত্রে ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে তার চাহিদা বাড়বে, আয় কমে গেলে চাহিদা তার কমে যাবে। সেই ভোক্তার আয়ের উপরও তার চাহিদাটা নির্ভরশীল। আমরা একে উপরকে লম্বাকে আয়কে দেখালাম, এদিকে চাহিদাকে দেখানো হলো। আয় 1000 টাকা, চাহিদা 70, এই আয় 1000 টাকা, চাহিদা 70। এখন আয় যদি বাড়ে, 1000 থেকে বেড়ে 2000 টাকা হলো, চাহিদাও বাড়বে, চাহিদা 70 থেকে বেড়ে 90 80 হলো। এখন আয় যদি আবার 2000 থেকে বেড়ে 3000 টাকা হয়, চাহিদা আমার বেড়ে 70 থেকে বেড়ে 80 হলো, 70 থেকে বেড়ে 80 হলো, বেড়ে 80 হলো। সেক্ষেত্রে আমার 70 থেকে বেড়ে 80 হলো, আয় আমার আরো বাড়লো, 2000 থেকে বেড়ে 3000 টাকা হলো, তাহলে আমার চাহিদা 80 থেকে বেড়ে 90 হলো। এখন যে রেখাটা আমাদের অঙ্কিত হচ্ছে এটা আয় চাহিদা রেখা, এটা আয় চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, আয় চাহিদা রেখা এটা ডান দিকে ঊর্ধ্বগামী। এটা আমরা দেখলাম ভোক্তার আয়ের উপর চাহিদা নির্ভর করে, আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় কমলে চাহিদা কমবে। এটা হচ্ছে আয়ের উপর, ভোক্তার আয়ের উপর চাহিদা নির্ভর করে।
এবার 3 নাম্বার আমরা দেখো সম্পর্কিত দ্রব্যের দাম। কোন দ্রব্যের চাহিদা তার সম্পর্কিত দ্রব্য অর্থাৎ পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভরশীল। যেমন কপির দাম বাড়লে চায়ের চাহিদা বৃদ্ধি পায়, অপরপক্ষে দুধ ও চিনির দাম বৃদ্ধি পাইলে চাহিদা হ্রাস পায়। তাহলে আমাদের সম্পর্কিত দ্রব্য, একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের যদি সম্পর্ক থাকে সেক্ষেত্রে আমার চাহিদা প্রভাবিত হয়। যেমন পরিবর্তক এবং পরিপূরক দুটি দ্রব্য। পরিবর্তক দ্রব্যটা কি? অর্থাৎ একটা দ্রব্যের পরিবর্তন যদি অন্য একটা দ্রব্য ব্যবহার করা যায়। যেমন তুমি চা না খেলে কফি খেতে পারো, কফি না খেলে চা খেতে পারো, ভাত না খেলে রুটি খেতে পারো। তাহলে ভাত এবং রুটি পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। আর পরিপূরক দ্রব্যটা হচ্ছে আমার একটা দ্রব্য ব্যবহার করতে গেলে আরো কতগুলো দ্রব্যের প্রয়োজন হয়। যেমন তুমি চা তৈরি করতে চাও, চা তৈরি করতে গেলে চা পাতা লাগবে, চিনি লাগবে, দুধ লাগবে। তাহলে যদি চা পাতার দাম বেড়ে যায় সেক্ষেত্রে চা পাতার চাহিদা কমে যাবে, সেক্ষেত্রে চিনির চাহিদাও কমে যাবে। কারণ চা পাতা যদি তুমি চা না খাও তার চিনি কিনবে না। এই জন্য এগুলো পরিপূরক দ্রব্যের দামের উপরও আমার চাহিদা নির্ভরশীল করে। এখন কপির দাম বাড়লে চায়ের চাহিদা বৃদ্ধি পায়। কপি যদি আমি খেতে না পারি, কপির দাম বাড়ছে, তখন আমি চা খাবো। এভাবে দুধ চিনির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা হ্রাস পায়। এইভাবে আমাদের এখন আমরা সেটা চিত্র দেখি। এটা এক্স দ্রব্যের দাম, এটা ওয়াই দ্রব্যের চাহিদা। কিউ ওয়াইটা মানে ওয়াই দ্রব্যের চাহিদা, এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের চাহিদা। এখন এক দ্রব্যের দাম যখন 3 টাকা তখন ওয়াই দ্রব্যের চাহিদা 7। আর এখন এক দ্রব্যের দাম যদি কমে যায় 2 টাকা 3 টাকা থেকে কমে, তখন ওয়াই দ্রব্যের চাহিদা 8। ওয়াই দ্রব্যের চাহিদা 8। এক দ্রব্যের দাম যদি আরো কমে 1 টাকা, তখন ওয়াই দ্রব্যের চাহিদা বাড়ে। এটা হচ্ছে আমাদের বিকল্প দ্রব্যের ক্ষেত্রে বা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এই চাহিদা সৃষ্টি হয়, যে এখানে এই পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে এটা এই পরিপূরক দ্রব্যের চাহিদা রাখা, পরিপূরক দ্রব্যের চাহিদা রাখা। পরিপূরক দ্রব্যের চাহিদা এটা পরিপূরক দ্রব্যের চাহিদা, এটা পরিপূরক দ্রব্যের চাহিদা। যে পরিপূরক দ্রব্যের দুধের চিনির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা কি হ্রাস পায়, চায়ের চাহিদা হ্রাস পায়। এখানে পাশে আমার পরিবর্তক দ্রব্যেরটা আছে। 1 টাকা দামে এক দ্রব্যের দাম 1 টাকা, ওয়াই দ্রব্যের চাহিদা 7। এক দ্রব্যের দাম 2 টাকা, ওয়াই দ্রব্যের চাহিদা 8। এক দ্রব্যের দাম 3 টাকা, ওয়াই দ্রব্যের চাহিদা 9। এখন যে উদ্যোগামী যে রেখাটা সেটা আমার যে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা, এই পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা। পরিবর্তক দ্রব্যে কপির দাম বাড়লে চায়ের চাহিদা বৃদ্ধি পায়, পরিবর্তক। এখন 4 নাম্বার বাজারে ক্রেতার সংখ্যা। বাজারে ক্রেতার সংখ্যার উপর চাহিদা নির্ভরশীল। বাজারে ক্রেতার সংখ্যা বেশি হলে দ্রব্যের চাহিদা বেশি হয়, ক্রেতার সংখ্যা কম হলে চাহিদা কম হয়। তাহলে বাজারে যদি কাস্টমার বেশি উঠে সেই ক্ষেত্রে তখন চাহিদাটা কি হয়, চাহিদা তখন বেড়ে যায়। আর ক্রেতার সংখ্যা যদি কম হয় তখন চাহিদা কম হয়। এটাই বলা হয়েছে আমার। 5 নাম্বারে আমাদের আছে দেখো ক্রেতার রুচি পছন্দ অভ্যাস পরিবর্তন হলে দ্রব্যের চাহিদারও পরিবর্তন হতে পারে। ভদ্রমহিলা তার ছেলেবেলায় ব্যান্ড সঙ্গীত পছন্দ করতেন। সেই সময় তিনি ব্যান্ড সঙ্গীতের সিডি বা ক্যাসেট কিনতেন। পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে
রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরক্ত হয়ে পড়েন, রবীন্দ্রসঙ্গীতের গান শোনেন, রবীন্দ্রসঙ্গীত চিঠি কিনেন। অর্থাৎ তার কথা হচ্ছে তার রুচি। যখন তিনি ভদ্রমহিলা, তখন যখন বয়সের ছেলেবেলায় ছিল, ছোট ছিলেন, তখন তিনি ব্যান্ড সঙ্গীত, পপ গান, ড্যান্স, এই সমস্ত গানগুলো তিনি পছন্দ করতেন। তখন সেগুলো তিনি কিনতেন। তার কথা হচ্ছে তার যে বয়সের সাথে তার রুচির সম্পর্ক। আর যখন তিনি পরবর্তী তার বয়স হলেন, বয়স বাড়ার সাথে সাথে তিনি তখন আর ব্যান্ড সঙ্গীত এগুলো শুনলেন না, রবীন্দ্রসঙ্গীত যে অমর সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের চিরকাল মানুষ রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরক্ত, রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করে, যে কোনো বয়সের মানুষ বর্তমানে রবীন্দ্রসঙ্গীতের। তাই এখন রবীন্দ্রসঙ্গীতের অনুরক্ত হয়ে পড়েন এবং রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট কিনেন। তাইলে তার রুচির পরিবর্তন হয়ে গেল, তার পছন্দের পরিবর্তন হলো, তার অভ্যাসের পরিবর্তন হলো। তাহলে সেগুলোর কারণে তার কি হলো, চাহিদার পরিবর্তন করবে। চাহিদা শুধুমাত্র দামের উপর নির্ভরশীল কথা আমরা বলবো না। চাহিদা এখন তার রুচি, পছন্দ এবং অভ্যাসের উপরও নির্ভরশীল। এখন 6 নাম্বার, সময়। দ্রব্যের চাহিদা সময়ের উপর নির্ভরশীল। সবসময় দ্রব্যের চাহিদা এক থাকে না। শীতকালে যেসব দ্রব্যের চাহিদা থাকে, গ্রীষ্মকালে সেই সব দ্রব্যের চাহিদা থাকে না, যেমন আইসক্রিম, সোয়েটার ইত্যাদি। অর্থাৎ শীতকালে যেসব দ্রব্যের চাহিদা থাকে, যেমন শীতকালে আসছে, এখন মোটা কাপড়ের চাহিদা বেশি, সোয়েটার, কম্বল, লেপ, এই সমস্ত মোটা কাপড়, মোটা জিনিসের, গরম জিনিসের চাহিদা বেশি থাকে। আর যখন শীতকাল চলে যাবে, গ্রীষ্মকাল আসবে, তখন এগুলো চাহিদা কমে যাবে। তখন পানীয় জলের, পেপসি কোলা, কোকা কোলা বা ঠান্ডা জাতীয় জিনিসের চাহিদা বাড়বে। তাহলে সেটা কৃষির উপর নির্ভর করছে, সময় বা ঋতুর উপরও নির্ভর করছে, সময় বা ঋতুর উপর চাহিদা নির্ভর করছে। তাহলে আমরা চাহিদাটা কিসের উপর নির্ভর করে? সময়ের উপর, ঋতুর উপর নির্ভর করছে। এবার আমরা আছি 7 নাম্বারে, কি দেখি? 7 নাম্বারে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বা প্রচারণার উপরে অনেক সময় চাহিদা নির্ভরশীল। কারণ ভোক্তাকে আকৃষ্ট করতে এইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞাপন, টেলিভিশনে যখন আমরা একটা বিজ্ঞাপন দেখি, যেমন লাক্স সাবানের বিজ্ঞাপন দেখলাম, তখন আমরা লাক্স সাবান কেনার জন্য আসক্ত হই। কোনো একটা নতুন পণ্য যখন টেলিভিশনে অ্যাডভার্টাইজ করতে থাকে, তখন সেটার প্রতি ভোক্তা আকৃষ্ট হয়, তখন তার চাহিদা বৃদ্ধি পায়। কারণ বিজ্ঞাপন এক্ষেত্রে চাহিদাকে বড়ভাবে, বিশেষভাবে আকৃষ্ট করে। আর যারা ব্যবসায়ী, নতুন পণ্য উৎপাদনকারী, তারা সবসময় প্রচার মাধ্যমে, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, ম্যাগাজিনে বিজ্ঞাপন দিয়ে দেয় যে পণ্য বিক্রি করার জন্য, ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য। ক্রেতারা সে বিজ্ঞাপন দেখে পণ্যের প্রতি আকৃষ্ট হয়। 8 নাম্বার এখন আমরা দেখি জীবনযাত্রার মান। এখন আমরা দেখছি জীবনযাত্রার মান। দেশে মানুষের জীবনযাত্রার মানের উপরও চাহিদা অনেকাংশে নির্ভরশীল। সাধারণত দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হলে ভোগ্য পণ্যেরও চাহিদা বৃদ্ধি পায়, আর তার বিপরীত অবস্থায় হ্রাস পায়। যে মানুষের জীবনযাত্রার মান, যে মানুষের মাথাপিছু ইনকাম যদি বেশি থাকে, তখন তার ক্রয় ক্ষমতা বেশি থাকে। যদি মানুষের আয় বেশি থাকে, তখন মানুষের তার কেনার ক্ষমতা থাকে, তখন মানুষ উন্নত জীবন যাপন করতে চায়। এই উন্নত জীবন যাপন করার জন্য মানুষ তার নতুন নতুন পণ্যের চাহিদা সৃষ্টি করে, তখন নতুন নতুন পণ্য কিনতে চায়, তখন ভোগ্য পণ্যের চাহিদা বাড়ে, বিলাস সামগ্রীর চাহিদা বাড়ে, আরাম জাতীয় দ্রব্যের পণ্যের চাহিদা বাড়ে, তখন সেটা তার উন্নত জীবন যাত্রার মান। আর যে সমস্ত মানুষ গরিব, যার জীবনযাত্রার মান নিম্ন, তাদের কিন্তু চাহিদা তেমন থাকে না, কারণ তারা অভাব অনটনের মধ্যে দিন কাটান, তাদের সেই চাহিদা কম থাকে। এই জন্য জীবনযাত্রার মান উন্নত হলে তখন তার চাহিদাটা বেশি হয়। 9, দামের ভবিষ্যৎ গতি। ভবিষ্যতে কোন দ্রব্যের দাম বাড়ার আশঙ্কা থাকলে বর্তমান ওই দ্রব্যের চাহিদা না কমে বরঞ্চ বৃদ্ধি পায়। আবার ভবিষ্যতে বড় ধরনের দাম কমার সম্ভাবনা থাকলে ওই দ্রব্যের
বর্তমান চাহিদা হ্রাস পায়। ভবিষ্যতে দাম বৃদ্ধি, যেন অনেক সময় দেখা যায় যেমন আমাদের যখন লকডাউন শুরু হলো, লকডাউন শুরুর সাথে সাথে একটা গুজব ছড়িয়ে পড়লো জিনিসের দাম, জিনিস বাজারে পাওয়া যাবে না, জিনিসের দাম ভবিষ্যতে আরো বাড়বে। তখন মানুষ বাজার থেকে পণ্য কেনার জন্য হুমড়ি খেয়ে পড়লো। মুদি দোকান, ওষুধের দোকান, কাপড় চোপড়ের দোকান, বিভিন্ন জায়গাতে ক্রেতাদের ভিড় বাড়তে লাগলো। পণ্যের দাম একদিকে বাড়ছে, অন্যদিকে ক্রেতাদের পণ্যের চাহিদাও বেড়ে যাচ্ছে। বিশেষ করে মুদি দোকানে দ্রব্য সামগ্রী কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। তখন দোকানদাররা এই সুযোগে পণ্যের দাম বৃদ্ধি করেছে এবং বেশি করে বিক্রি করারও সুযোগ লাভ করেছে। এতে এতে ওই সময় ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটা একটা একটা মৌসুম ছিল, যে মৌসুমে মানুষ আশঙ্কার মধ্যে ছিল ভবিষ্যতে যদি করোনার প্রভাব আরো বেড়ে যায়, লকডাউন যদি দীর্ঘস্থায়ী হয় এবং যাতায়াত ব্যবস্থা যদি বিঘ্ন হয়, যদি পণ্য সামগ্রী বাজারে না আসে, তখন তো মানুষ পণ্য পাবে না। এই জন্য মানুষ তার ভবিষ্যতের জন্য মজুদ করতে চায়। এই মজুদের জন্য তখন তারা বেশি দামে পণ্য কিনতে রাজি থাকে। আর যখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে না, সামনে ভবিষ্যতে পণ্যের এগুলোর দাম থাকবে না, তখন দাম কমে যাবে, তখন মানুষ পণ্যের দাম কমতে থাকলো, চাহিদা তার কমায়। পণ্যের দাম কমতে থাকলো, চাহিদা তখন কমতে থাকে। যেমন এখন মনে করো সবজি, নতুন সবজি বাজারে এসেছে, মানুষ এখন বেশি করে সবজি কিনবে না, কারণ ভবিষ্যতে সামনে শীতের সিজনে সবজির যোগান বাড়বে, পণ্যের দাম আরো কমবে, পণ্যের দাম আরো কমবে। তখন এখন সবজির দাম একটু একটু নিম্নগতি হলো, পণ্যের চাহিদা কিন্তু বৃদ্ধি পায়নি। পণ্যের চাহিদা, সেই সবজির চাহিদা নিম্নগতিতে রয়েছে। তো কারণ ভবিষ্যতে এই সমস্ত পণ্য যোগান বাড়ার সম্ভাবনা রয়েছে, দাম কমারও সম্ভাবনা রয়েছে। এই জন্য ওই সমস্ত পণ্যের চাহিদা বাজারে এখন কম থাকবে। তারপর আমাদের 10 নম্বরে ক্রেতার ভবিষ্যৎ। ক্রেতার ভবিষ্যৎ ক্রেতার ভবিষ্যৎ আয়ের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলে চাহিদার পরিবর্তন, ক্রেতার ভবিষ্যৎ আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকলে চাহিদা হ্রাস পাবে। অন্যদিকে ক্রেতার ভবিষ্যৎ আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পাবে। ক্রেতার যিনি পণ্য সামগ্রী ক্রয় করেন তিনি ক্রেতা, তার যদি ভবিষ্যতে ইনকাম বাড়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বেতন ভাতা বাড়ার সম্ভাবনা থাকে, ব্যবসায়ের ইনকাম তার বাড়ার সম্ভাবনা থাকে, তখন তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। আর যদি তার ভবিষ্যতে আয় কমে যায়, তখন তার চাহিদা কমে যাবে, কারণ আয় না থাকলে সে পণ্য কিভাবে কিনবে। সেই জন্য তার পণ্য কিনতে গেলে তাকে আয়ের উপর নির্ভরশীল করতে হবে। তার ভবিষ্যৎ আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলে তার চাহিদা বাড়ানোর সম্ভাবনা থাকবে। আর যদি ভবিষ্যতে তার আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকলে তার ক্রেতারও চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমাদের একটি দলীয় কাজকে তালিকার সাহায্যে উত্তর দাও। আমাদের তালিকাটা আমরা দেখাচ্ছি। 1 নং ব্যক্তির চাহিদা, আমাদের 10 টাকা দামে চাহিদা 101 নং ব্যক্তির, 8 টাকা দামে চাহিদা 110, আর 2 নং ব্যক্তির 10 টাকা দামে চাহিদা 100, 8 টাকা দামে 150। এখানে দুজন ব্যক্তির চাহিদা দেখানো হয়েছে, একই দাম শো করে, একই দামের উপর নির্ভর করে দুজন ব্যক্তির চাহিদা দেখানো হয়েছে। এখন প্রশ্নগুলো কি? চাহিদা কাকে বলে? খ, চাহিদা বৃদ্ধি কখনো কার্যকর হয়, ব্যাখ্যা করো। 3 না গ, 1 ও 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করো। গ, 1 নং ও 2 নং ব্যক্তির চাহিদা সমীকরণ গঠন করো। এ হচ্ছে আজকের যে চাহিদা কাকে বলে, চাহিদা বৃদ্ধি কখন কার্যকর হয়। আমরা এখন চাহিদা কাকে বলে সেটা আগে বলেছি। আমাদের চাহিদা কাকে বলে, দলীয় কাজের সমাধানে আমরা চাহিদা কাকে বলে সেটা আগে বলেছি, যে একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের যে অংশটুকু ক্রয় করতে প্রস্তুত তাকে চাহিদা বলে, সেটা আমরা আগে বলেছি চাহিদা কাকে বলে। খ, আমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন, খ,
উদ্ভাবনমূলক প্রশ্ন। যেমন প্রশ্নটা এখানে আমরা গতে যাই, 1 নং ও 2 নং ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করো। এখন আমরা প্রথমে 1 নং ব্যক্তির চাহিদা রেখাটা দেখাচ্ছি। 1 নং ব্যক্তির দাম, পণ্যের দাম 1 নং ব্যক্তির চাহিদার পরিমাণ, এটা 2 নং ব্যক্তির। প্রথমে আমরা 1 নং ব্যক্তির চাহিদা রেখাটা অঙ্কন এদিকে হচ্ছে 10 টাকা দামে চাহিদা 100, 10 টাকা দামে চাহিদা 100 আমাদের এটা এই বিন্দুতে দেখানো হচ্ছে। দাম 8 টাকা দামে চাহিদা 110, এটা বি বিন্দুতে দেখানো হচ্ছে। এখন এই দুটো বিন্দু যোগ করে আমরা যে চাহিদা রেখা পাচ্ছি সেটা হচ্ছে আমার 1 নং ব্যক্তির চাহিদা রেখা। এই 1 নং ব্যক্তির চাহিদা রেখা। তারপর 2 নং ব্যক্তির চাহিদা রেখা। 2 নং দ্রব্যের, এটা 1 নং দ্রব্যের, একটা 1 নং দ্রব্য মানে 1 নং ব্যক্তির চাহিদা রেখা 2। আমার 10 টাকা দামে চাহিদা কত 100, 8 টাকা দামে চাহিদা সেটা এই বিন্দুতে দেখানো হচ্ছে। 8 টাকা দামে চাহিদা 120, এটা বি বিন্দুতে দেখানো হচ্ছে। এটা এখন যে রেখাটা আমরা অঙ্কন করলাম ডিডি, এটা হচ্ছে 2 নং দ্রব্যের চাহিদা রেখা বা দ্বিতীয় ব্যক্তির 2 নং দ্রব্যের চাহিদা রেখা বা 2 নং ব্যক্তির চাহিদা রেখা। এটা দ্রব্য বলতে পারে, চাহিদা বলতে বা Q2 দ্রব্যের চাহিদা রেখা। দলীয় কাজের সমাধান, 1 নং দ্রব্যের চাহিদা সমীকরণ গঠন। এই চাহিদা সমীকরণ গঠন করছে, এটা চাহিদা সমীকরণ QD মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2 P মাইনাস P1 P1 মাইনাস P2। এটা মানগুলো আমরা বসায় দিচ্ছি যে এখানে Q1 সমান 100, Q2 সমান 110, P সমান 10 আর P1 সমান 10, P2 সমান 8। তাহলে আমাদের এই QD মাইনাস 100 বাই মাইনাস 10, P মাইনাস 10 বাই 2, এটাকে আমরা করলে QD 150 মাইনাস 5P। এটা হচ্ছে আমার 1 নং দ্রব্যের চাহিদা রেখা, দ্রব্যের চাহিদা রেখা। 1 নং দ্রব্যের চাহিদা রেখা, যে চাহিদা, এটা চাহিদা, এই চাহিদা সমীকরণ, এটা 1 নং দ্রব্যের চাহিদা সমীকরণ। এর মানগুলো এখানে দেখানো হচ্ছে যে এখানে কিউডি সমান চাহিদার প্রতীক Q1 প্রাথমিক চাহিদা, Q2 পরবর্তী চাহিদা 110, P সমান দামের প্রতীক, P1 সমান প্রাথমিক দাম 10 টাকা, P2 পরবর্তী দাম। এখন আমরা 2 নং দ্রব্যের চাহিদা রেখাটা দেখাবো। 2 নং দ্রব্যের চাহিদা রেখা, সেইভাবে মানগুলো আমরা বসাই দিচ্ছি 2 নং দ্রব্যের যে চাহিদা রেখাতে মানগুলো। এই 2 নং দ্রব্যের চাহিদা রেখা আমরা চাহিদা সমীকরণ হয়ে গেছে, এটা 2 নং দ্রব্যের চাহিদা, এখানে মানগুলো আছে, মানগুলো আগের মতন। আমাদের এখন বাড়ির কাজ। বাড়ির কাজে দেখো বাড়ির কাজ, চাহিদা হ্রাস বৃদ্ধি সম্প্রসারণ সংকোচন ব্যাখ্যা করো। বাড়ির কাজের পরে আমাদের রেফারেন্স বই, রেফারেন্স বইতে রেফারেন্স বইয়ের নাম রেফারেন্স বই, অর্থনীতি প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, আমাদের রঞ্জিত কুমার নাথ। এরপরে আমাদের তো
তো সর্বশেষে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসে সবাইকে ওই ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।